হ্যালো বন্ধুরা, বুক এক্সপ্লোরারে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব শুভম কুমার সিংয়ের লেখা তুমি যা ভাবো তাই হও বইটি নিয়ে। বইটির সবচেয়ে বড় বিষয় হলো সেই ছেলেটি যে জীবনে অনেক কিছু হারিয়েছে। প্রতিদিন তার মনে হচ্ছিল যেন তার আর কোনো উদ্দেশ্য অবশিষ্ট নেই। স্কুলে, বাড়িতে সবার কাছেই তার খারাপ নম্বর ছিল। তাকে নিয়ে সে নিজেও বিরক্ত ছিল এবং তার বন্ধুরাও। সে ধীরে ধীরে সবার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। তার চিন্তাভাবনা সম্পূর্ণ নেতিবাচক হয়ে পড়েছিল। মনে হচ্ছিল সে আটকে আছে, আর কিছু না। এমন একটা দিনে কোনো উদ্দেশ্য ছাড়াই সে কাছের লাইব্রেরিতে গিয়েছিল। সে চলে যাচ্ছিল। তার কি হয়েছিল তাও তার মনে নেই। যেন খোলসের মধ্য থেকে সেই উদ্দেশ্যহীন সত্তাকে খুঁজে বের করতে হচ্ছিল। সে হাঁটছিল। এমন সময় সে একজন লোককে দেখতে পেল। লোকটিকে বেশ শান্ত এবং খুশি দেখাচ্ছিল, যেন তার পৃথিবীতে কোনো চিন্তাই নেই। ছেলেটি কিছুক্ষণ তাকে লক্ষ্য করল। তারপর লোকটি নিজেই ছেলেটির কাছে এসে বলল, তোমাকে চিন্তিত মনে হচ্ছে, সব ঠিক আছে তো? কিছু না ভেবেই ছেলেটি উত্তর দিল, হ্যাঁ, ঠিক তেমনই। যে মানুষ জীবনে কিছুই বোঝে না, সে হেসে বলল, তোমার সমস্যা তুমি কেবল তোমার চিন্তাভাবনার মধ্যেই জিয়ে রেখেছ। হ্যাঁ। ছেলেটিকে এই কথা শোনার পর লোকটি বলল, তুমি যা ভাববে তেমনই হয়ে যাবে। ওর একটু অদ্ভুত লাগলো। তুমি কি বলতে চাইছো? সে জিজ্ঞেস করল। লোকটি বলল, চলো, তোমাকে একটা বই দিই। আমি তোমাকে দেখাচ্ছি, হয়তো তুমি ওটা পড়লে বুঝতে পারবে। সে তাকে একটা তাকের কাছে নিয়ে গেল এবং একটা বই খুঁজে পেল। সে যে বইটি তুলেছিল তার নাম ছিল তুমি যা ভাবো তাই হও, লেখক শুভম কুমার সিং। সে বইয়ের প্রথম পাতা খুলে বলল, এখান থেকে শুরু করো। এটা বলে চিন্তার শক্তি সম্পর্কে বোঝালো। ছেলেটি একটু বিভ্রান্ত হল, কিন্তু সে পাতা উল্টে দিল। সে এটি মনোযোগ সহকারে পড়তে শুরু করল এবং এতে লেখা ছিল, আমাদের চিন্তাভাবনা আমাদের বাস্তবতাকে রূপ দেয়। অভিজ্ঞতা এবং ফলাফল গুরুত্বপূর্ণ। যদি আমরা জীবনে বারবার নেতিবাচক চিন্তা করি, তবে একই ঘটনা ঘটবে। কিন্তু যদি আমরা আমাদের চিন্তাভাবনা ইতিবাচক রাখি এবং যদি তুমি এটা খাতায় লিখে আঁকো, তাহলে তোমার জীবন বদলে যেতে পারে। নিউরোপ্লাস্টিসিটি সম্পর্কে সেখানে লেখা ছিল। এটা ব্যাখ্যা করা হয়েছিল যে আমাদের মস্তিষ্ক ক্রমাগত পরিবর্তন এবং বিকশিত হতে পারে আমাদের চিন্তাভাবনার মাধ্যমে। এই বৈজ্ঞানিক ধারণাটি অনুভব করে বন্ধুরা তার এটা বেশ আকর্ষণীয় মনে হলো এবং সে ভাবল যে সম্ভবত তার এখনও আশা আছে। লোকটি ফিরে আসলো। সে বলল, তুমি মনে করো জীবনে এমন কিছু আছে যা ভালো হতে পারে না, কারণ তুমি সবসময় নেতিবাচক চিন্তা করতে থাকো। কিন্তু যদি তুমি তোমার চিন্তাভাবনা বদলাও, তোমার জীবনও বদলে যাবে। এটি দেখুন, এটা সহজ নয়, কিন্তু এটা সম্ভব বাছা। ছেলেটি দ্বিধাগ্রস্তভাবে জিজ্ঞাসা করল, আমি এটা কিভাবে পরিবর্তন করব? লোকটি তার কথা শুনে হেসে বলল, এই তো বইটিতে লেখা আছে যে যারা তাদের চিন্তাভাবনা পরিবর্তন করে সে তার জীবনও পরিবর্তন করতে পারে। বইটিতে কিছু উদাহরণ দেয়া হয়েছে যেখানে লোকেরা তাদের চিন্তাভাবনা পরিবর্তন করেছে এবং জীবনে অনেক পরিবর্তন এনেছে। এই জিনিসগুলো ছেলেটির মধ্যে একটা বিরাট পরিবর্তন এনেছে। এটা অদ্ভুত লাগছিল, কিন্তু কোনোভাবে সেও একটা স্ফুলিঙ্গ অনুভব করল এবং ভাবল যে সত্যিই কি আমার চিন্তাভাবনা আমার জীবনকে বদলে দিতে পারে। সে লোকটিকে বলল, আমি এই বইটি নিতে চাই, আমি এটা পড়তে চাই। লোকটা অবশ্যই হাসল, কিন্তু বলল, মনে রেখো, শুধু পড়লেই কিছু হবে না। তোমার চিন্তাভাবনা এবং তোমার জীবন উভয়ের ওপরই তোমার নিয়ন্ত্রণ রাখতে হবে। ছেলেটি মাথা নাড়ল এবং রাতে বইটি নিয়ে সে স্থান ত্যাগ করল। যখন সে বাড়ি ফিরল, সে বইটির আরও কিছু অধ্যায় পড়ল। সে আরও কিছু জিনিস পড়ে বুঝতে পারল কত ছোট ইতিবাচক চিন্তাভাবনা আমাদের কর্ম এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে। যখনই সে নিজেকে খারাপ মনে করত, সে তার চিন্তাভাবনা পরিবর্তন করার চেষ্টা করত। কয়েক দিনের মধ্যেই সে বুঝতে পারল যে তার শক্তি এখন একটু বদলে যাচ্ছে। সে বলল, আমি কখনো এতটা বিষণ্ণ বোধ করিনি। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসে, সেটা সে বলে না নিজেকেই। সে ভাবে, আমি এর থেকে ভালো করতে পারি। তারপর সে তার গ্রেডের নিয়ে কাজ শুরু করল। এখন থেকেই সে হাল ছেড়ে দেয়নি, যেমনটা তার বোঝা উচিত ছিল। তার মনে এটা আসতে শুরু করল যে যদি তার চিন্তাভাবনা স্পষ্ট হয় এবং সে ইতিবাচক হয়, তাহলে যে কোনো কিছুই সম্ভব। কিন্তু এই যাত্রার এখনও অনেক সময় বাকি। ছেলেটির এখনও অনেক কিছু শেখা বাকি ছিল এবং সে এটা জানতে পেরেছিল যে শুধুমাত্র একটি বই পড়েই সবকিছু বদলাতে পারবে না। কিন্তু এখন তার জীবনের একটা দিক ছিল, আর সেই দিকটা সেই বই আর সেই মানুষটার জন্যই যার সাথে লাইব্রেরিতে তার দেখা হয়েছিল এবং যে তার চিন্তাভাবনা পরিবর্তনের পথ দেখিয়েছিল। কয়েক সপ্তাহ কেটে গেছে, আর ধীরে ধীরে ছেলেটির জীবনে পরিবর্তন আসতে শুরু করেছে। তার এখন জীবনটা একটু ভালো লাগছে। লাইব্রেরিতে একটি নতুন উদ্দেশ্য খুঁজে পেয়েছে। তুমি যা ভাবছো তাই হও বইটি খুঁজে। যদিও মানসিক পরিবর্তনে বইটি সাহায্য করছিল, তার মনে এখনও অনেক প্রশ্ন ছিল। বিশেষ করে অবচেতন মন সম্পর্কে সে বুঝত না। সে ভাবছিল কিভাবে তার চিন্তাভাবনা এত গভীর ছিল এবং আর কিভাবে সেটা পরিবর্তন করতে পারে। সে লাইব্রেরিতে গেল এবং সেই লোকটির সাথে কথা বলল।
লোকটি ওখানে একটা টেবিলে বসেছিল। যে ছেলেটি বই পড়ছিল সে একটু ইতস্তত করল। সে তার কাছে গিয়ে বলল, তুমি যে বইটি দিয়েছ আমি এটা থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু আমি এখনও কিছু জিনিস বুঝতে পারছি না দোস্ত। সে তার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, তোমার প্রশ্নগুলো কি? ছেলেটি ভাবতে ভাবতে বলল, বইটিতে সচেতন এবং অবচেতন মন সম্পর্কে পড়েছি। আমি ঠিক বুঝতে পারছি না যে এই দুটো কিভাবে কাজ করে। লোকটি একটা গভীর নিঃশ্বাস নিল। সে বলল, ঠিক আছে, শান্ত হওয়া যাক। আমি বুঝতে পারছি। তোমার সচেতন মন হলো যখন তুমি কথা বলছো বা এখন কাজ করছো। তুমি কি কিছু করছো, কিছু ভাবছো বা কিছু নিয়ে কাজ করছো? যদি তুমি এটা সচেতনভাবে করো তাহলে তোমার সচেতন মন সক্রিয় হয়। আমাদের বিনামূল্যের গানটি পছন্দ হলে মন সক্রিয় হয়। যদি আপনার সারাংশটি পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি আমাদের মেম্বারশিপে সাবস্ক্রাইব করতে পারেন। আপনি এটা কিনতে পারেন অথবা ইউপিআই এর মাধ্যমে আমাদেরকে পাঠাতে পারেন। এবার সারাংশতে ফেরা যাক। হ্যাঁ, কিন্তু তোমার অবচেতন মন হলো সেটি যা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। তোমার অভ্যাস, বিশ্বাস এবং গভীরে প্রথিত আবেগ নিয়ন্ত্রণ করে। ছেলেটি প্রশ্নবোধক চোখে জিজ্ঞাসা করল, তাহলে কি অবচেতন মন আরও গুরুত্বপূর্ণ? লোকটি একরকম হেসে উঠল। হ্যাঁ, তোমার জীবনে অবচেতন মনের একটা বিরাট অংশ তোমার অভ্যাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন সকালে ঘুম থেকে ওঠার উপায়, কিছু করার উপায়। তুমি কেমন চিন্তা করো এটা সম্পূর্ণ তোমার অবচেতন মনের অংশ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার বিশ্বাস। এগুলি শৈশবে থেকে বা অভিজ্ঞতার থেকে তৈরি হয়। এগুলি অবচেতন মনে লুকিয়ে থাকে। যখনই তুমি নতুন কাজ শুরু করো তোমার অবচেতন মন তোমার সাথে এটা করবে। এই বিশ্বাস তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি এই কাজের জন্য উপযুক্ত বা যোগ্য নয়। একইভাবে ইতিবাচক বিশ্বাসও কাজ করে। ছেলেটি একটু চিন্তিত স্বরে বলল, তাহলে কি আমার অবচেতন মনকে বলা উচিত? লোকটি তার হাসি নিয়ন্ত্রণ করতে পারল না। সে বলল, এটি নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অসম্ভব নয়। তোমার অবচেতন মন এক অর্থে ফিল্টার হিসাবে কাজ করে। নতুন অভিজ্ঞতা বা তথ্য অর্জন করলেও তা আপনার অতীত অভিজ্ঞতা এবং বিশ্বাসের মাধ্যমে প্রকাশ পায়। যদি আপনি নেতিবাচক হন তাহলে প্রতিটি পরিস্থিতিতে আপনি সমস্যার সম্মুখীন হবেন। আপনি কেবল নেতিবাচকতাই দেখতে পাবেন, কিন্তু যদি আপনি এগুলিকে রিপ্রোগ্রাম করতে পারেন তাহলে পরিস্থিতি বদলে যাবে। ছেলেটি একটু বিভ্রান্ত হয়ে বলল, কিন্তু এই রিপ্রোগ্রামিং কিভাবে হয়? লোকটি আরেকটু আরাম করে বসে বলল, দেখো, তোমার অবচেতন মন খুবই শক্তিশালী। এটা অ্যাক্সেস করা এবং পরিবর্তন করা একটু কঠিন এবং জটিল। এর জন্য কিছু কৌশল আছে, যেমন অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন এবং মেডিটেশন কৌশলের সাহায্যে আপনি ধীরে ধীরে আপনার উন্নতি করতে পারেন এবং আপনার অবচেতন মনকে ইতিবাচক বিশ্বাস দিয়ে পূর্ণ করতে পারেন। তারপর সে ছেলেটিকে আরেকটি উদাহরণ দিল। ধরো আপনি প্রতিদিন আপনার অবচেতন মনকে বলছেন যে আমি আত্মবিশ্বাসী, আমি সফল হব, তাহলে ধীরে ধীরে তোমার অবচেতন মন এটাকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করবে। আপনার অবচেতন মনে অ্যাফার্মেশনগুলো গিয়ে বিশ্বাসে পরিণত হয় এবং তারপর সেই বিশ্বাস আপনার বাস্তবতাকে রূপ দেয়। ছেলে কি ধীরে ধীরে এই জিনিসগুলো অনুভব করতে শুরু করল। সে বুঝতে পেরেছে বলে আবার জিজ্ঞাসা করল। লোকটি বলল, কি কি কৌশল আছে? ভিজুয়ালাইজেশন একটি শক্তিশালী হাতিয়ার। যখন আপনি আপনার চিন্তাভাবনাকে একটি নির্দিষ্ট লক্ষ্যের ওপর কেন্দ্রীভূত করবেন, তুমি এটা যোগ করো এবং মনে মনে কল্পনা করো। যদি তুমি এটা করো তোমার অবচেতন মনে জিনিসগুলোকে বাস্তবের মতো বিশ্বাস করতে শুরু করে। যদি তুমি প্রতিদিন নিজেকে একজন সফল ব্যক্তি হিসাবে দেখো, কল্পনা করো তুমি কিভাবে কাজ করছো, মানুষ তোমার প্রশংসা করছে, এবং যদি হ্যাঁ, তাহলে আপনার অবচেতন মন মনে করবে যে এটি সত্য, বিশ্বাস করতে শুরু করবে এবং আপনার কার্যকলাপও একই দিকে যাবে। এরপর ছেলেটি ধীরে ধীরে মাথা নাড়াল, যেন সে বুঝতে পেরেছে। সে জিজ্ঞাসা করল, এটা কি আমার সব সমস্যার সমাধান করে দেবে? লোকটি হেসে বলল, সমস্যা সবার জীবনেই আসে, কিন্তু যখন তুমি তোমার অবচেতন মনকে ইতিবাচক বিশ্বাসে ভরে রাখবে তখন সমস্যাগুলো দূর হবে বা এর প্রতি তোমার মনোভাব বদলে যাবে। তুমি আর সমস্যাকে ভয় পাবে না, বরং এগুলো সমাধানের উপায় খুঁজে বের করবে। তোমার বিশ্বাস ব্যবস্থা তোমাকে সমাধান দেবে। ছেলেটি তার পুরো জীবনের উপর মনোযোগ দিল। সে মনোযোগ সহকারে শুনছিল এবং তার মনে হচ্ছিল হয়তো সে সঠিক পথেই এগোচ্ছে। তারপর সে জিজ্ঞেস করল, তাহলে আমার কি প্রতিদিন অ্যাফার্মেশন বলা উচিত এবং ভিজুয়ালাইজেশন করা উচিত? লোকটি বলল, হ্যাঁ ভাই, ইতিবাচকতা খুবই গুরুত্বপূর্ণ। তোমার অবচেতন মনকে প্রতিদিন ইতিবাচক রাখো। যদি তুমি নিজেকে চিন্তাভাবনা এবং বিশ্বাস দিয়ে পূর্ণ করতে থাকো, ধীরে ধীরে তোমার চিন্তাভাবনা এবং কর্মকাণ্ড বদলাবে। প্রথমে পরিবর্তন করা একটু কঠিন হবে, কিন্তু ধীরে ধীরে তুমি পার্থক্য দেখতে পাবে। মনে রাখবেন, এটি একটি ধীর প্রক্রিয়া। ছেলেটি একটু চিন্তায় ডুবে গেল। তারপর সে বলল, আমি চেষ্টা করব, কিন্তু যদি আমার চিন্তাভাবনা না বদলায়? লোকটি গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বলল, দেখো, পরিবর্তনের যাত্রা একদিনে সম্পন্ন হয় না। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। অনেক সময় তোমার মনে হবে যে কিছুই ঘটছে না,
কিন্তু বাস্তবে তোমার অবচেতন মনে ছোট ছোট নড়াচড়া ঘটছে। আর যদি তোমার ধৈর্য এবং ধারাবাহিকতা থাকে, যদি তুমি এটা ধরে রাখো, তাহলে একদিন তুমি অনেক বড় পরিবর্তন বুঝতে পারবে। দেখা গেল আসল কাজটা তার ভেতরেই চলছে। তাকে তার অবচেতন মনকে রিপ্রোগ্রামিং করতে হবে। এটি করার জন্য তাকে নিজের ওপর কাজ করতে হবে। সে লোকটিকে ধন্যবাদ জানালো এবং লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। এবার তার মনে আরও প্রশ্ন ছিল, কিন্তু একটি নতুন আত্মবিশ্বাসও ছিল যে সে তার জীবনে সফল হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিবর্তন হতে পারে। ছেলেটি অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন এবং ধ্যান কৌশল নিয়ে কাজ শুরু করল এবং প্রতিদিন ইতিবাচক চিন্তাভাবনা করতে থাকল তার অবচেতন মনকে পূর্ণ করার জন্য। ধীরে ধীরে সে অনুভব করতে শুরু করল যে তার চিন্তাভাবনা এবং কর্মকাণ্ডে সূক্ষ্ম পরিবর্তন ঘটছে। এখন সে পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে। সে আরও শান্ত এবং মনোযোগী বোধ করল। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসে, তখন সে অবচেতন মনকে রিপ্রোগ্রামিং করার চেষ্টা করে। কিন্তু এই যাত্রা এখনও শেষ হয়নি। ঘটনাক্রমে তার এখনও আরও অনেক কিছু শেখার বাকি ছিল এবং সে জানত লাইব্রেরির লোকটি তাকে আরও বেশি কিছু বলতে পারে। গল্পটি এখানেই শেষ নয়। ছেলেটি এখন তার অবচেতন মনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সে গভীরভাবে বুঝতে যাচ্ছিল। কয়েক মাস কেটে গেছে এবং ছেলেটির জীবনে পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে। অ্যাফার্মেশনগুলো কাজ করতে শুরু করেছে। ভিজুয়ালাইজেশন এবং ধ্যান কৌশল সম্পর্কে কাজ করার সময় তিনি তার চিন্তাভাবনা এবং অবচেতন মনের ওপর মনোনিবেশ করেছিলেন। মূলত সে রিপ্রোগ্রামিং শিখেছিল, ভেতরে নতুন শক্তি এবং আত্মবিশ্বাস অনুভব করছিল। কিন্তু সে অনুভব করল যে এখনও কিছু একটা বাকি আছে যা তাকে তার জীবন পূর্ণ করতে সাহায্য করবে। একদিন সে আবার লাইব্রেরিতে গেল। সেই একই ব্যক্তি তাকে একই জিনিস বলেছিল। ছেলেটি টেবিলে বসে বই পড়ছে দেখে তার কাছে গিয়ে বলল, তুমি আমাকে অবচেতন মন সম্পর্কে যা বলেছিলে এটা আমাকে অনেক সাহায্য করেছে এবং এখন আমি চিন্তাভাবনা ও অনুভূতি সম্পর্কে আরও ভালো ধারণা খুঁজে পাচ্ছি। কিন্তু আমার এখনও মনে হচ্ছে আর একটা জিনিস আছে যা আমি জানি না দোস্ত। বইটি বন্ধ করে লোকটি তার দিকে তাকিয়ে হেসে বলল, তুমি এখনই অনুভব করছো? তোমার এখনও অনেক কিছু শেখার আছে ছেলে। ছেলেটি উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করল। লোকটি একটু বিশ্রাম নিয়ে বসল। আজ আমি তোমাকে ল অফ অ্যাট্রাকশন শেখাবো। আমি তোমাকে আকর্ষণ সম্পর্কে বলবো বাবু। সে একটু বিভ্রান্ত হয়ে পড়ল এবং আইনটা কী তা জিজ্ঞেস করল। আকর্ষণ কী তা ব্যাখ্যা করতে গিয়ে লোকটি বলল, আকর্ষণের নিয়ম একটি সর্বজনীন নীতি যা বলে যে আপনার চিন্তাভাবনা আর আবেগ তোমার জীবনে সত্য প্রকাশ করে। তুমি ইতিবাচক চিন্তাভাবনা আকর্ষণ করো, আর যদি তোমার আবেগ থাকে তাহলে জীবনেও তা থাকবে। তুমি ইতিবাচক অভিজ্ঞতা পাবে। আর যদি তুমি নেতিবাচক চিন্তায় আটকে থাকো, নেতিবাচকতা কেবল তোমার জীবনেই আসবে। ছেলেটি মনোযোগ সহকারে শুনল এবং তারপর একটু সন্দেহপ্রবণ হয়ে উঠল। সে জিজ্ঞেস করল, কিন্তু কিভাবে? আসলে কি ভাবব? পরিস্থিতি বদলে যাচ্ছে। লোকটি মাথা নাড়ল। তিনি বললেন, আকর্ষণের সূত্র বুঝতে এটি দেখুন। তাই আপনার জানা দরকার যে আমাদের চিন্তাভাবনা আর আবেগ কম্পন তৈরি করে। প্রত্যেকটি চিন্তাভাবনা এবং অনুভূতির একটা নির্দিষ্ট মানে আছে। কম্পন তখন ঘটে যখন তোমার চিন্তাভাবনা এবং অনুভূতিকে তুমি মহাবিশ্বে পাঠাও এবং মহাবিশ্ব তোমার অভিজ্ঞতা তোমার কম্পনের ওপর ভিত্তি করে ফেরত দেয়। এটাকেই আমরা ভাইব্রেশনাল অ্যালাইনমেন্ট বলি। ছেলেটি এখন একটু গভীর আগ্রহ দেখালো এবং জিজ্ঞেস করল, এর মানে কি? আমি যা চাই আর আমি এটা নিয়ে ভাবি, তারপর আমি ওটা পাব? লোকটি হেসে বলল, অবশ্যই, কিন্তু একবার ভেবে দেখো, শুধু ভাবলা যথেষ্ট নয়। তোমার আবেগ আর তোমার কম্পনগুলোকে সেই আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। ছেলেটি এবার আরও কৌতূহলী হয়ে উঠল। কিন্তু আমি কিভাবে জানব যে আমার কম্পন ঠিক আছে? লোকটি গম্ভীরভাবে বলল, এর জন্য তোমাকে তোমার অনুভূতি বুঝতে হবে। সঠিক অনুভূতির সবচেয়ে বড় লক্ষণ হল যদি তুমি কোনো ইচ্ছার কথা ভাবো এবং তুমি উত্তেজনা, আনন্দ এবং ইতিবাচকতা পাও, যদি এটা অনুভব করো, তাহলে এর মানে হলো তোমার কম্পন সেই ইচ্ছার সাথেই আছে। এটি সারিবদ্ধ। কিন্তু যদি তোমার সন্দেহ, ভয় বা নেতিবাচকতা অনুভব করো, তাহলে তোমার সেই ইচ্ছার সাথে কম্পনের মিল নেই বাছা। সে ধীরে ধীরে মাথা নাড়ল। আমারও তাই করা উচিত। আমি কেবল ইতিবাচক অনুভূতি ফিল করতে চাই। লোকটি উত্তর দিল, হ্যাঁ, কিন্তু এটা তো সহজ নয়, কেননা অনেক সময় তোমার অবচেতন মন বা বিশ্বাস তোমার আকাঙ্ক্ষার সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং এটা তোমার আবেগকে প্রভাবিত করে। এই কারণে মানসিক সচেতনতা এত গুরুত্বপূর্ণ। তোমার অনুভূতিটা বুঝতে হবে এবং তারপর তোমার আবেগ পরিবর্তন করতে হবে। এই শেখাটা তোমাকে শুরু করতে হবে। পরিস্থিতি একটু কঠিন হতে শুরু করল, কিন্তু একই সাথে এই নতুন জ্ঞান সম্পর্কে তিনি উত্তেজিতও ছিলেন। তারপর সে জিজ্ঞেস করল, আকর্ষণের সূত্রের মানে কি? আমি আশা করি আমি যা ভাবব তাই পাব। লোকটি তার দিকে গম্ভীরভাবে তাকিয়ে বলল, এই নিয়ম শুধুমাত্র তোমার আকাঙ্ক্ষার প্রতি আকর্ষণ প্রকাশ পেতে সাহায্য করে, কিন্তু তোমাকে এটা ঠিকভাবে বের করতে হবে। তোমার চিন্তাভাবনা, তোমার আবেগ এবং তোমার কাজ
এই 3টে জিনিসই একসাথে কাজ করতে হবে এবং সবথেকে বড় কথা, অনেক সময় তোমাকে ধৈর্য এবং বিশ্বাস রাখতে হবে। ফলাফল তাৎক্ষণিকভাবে দৃশ্যমান নাও হতে পারে, কিন্তু এর মানে এমন নয় যে মহাবিশ্ব কাজ করছে না। হ্যাঁ ছেলে, সে এখন বেশ আগ্রহী ছিল। তখন সে জিজ্ঞেস করল, এর সাথে কোনো ব্যবহারিক সম্পর্ক আছে? আমি কি কিছু ব্যায়াম করতে পারি দোস্ত? লোকটি হেসে বলল, হ্যাঁ একেবারেই। সবচেয়ে বেশি তুমি প্রথমে যে কাজটা করতে পারো সেটা হলো কৃতজ্ঞতা। যখন তুমি কৃতজ্ঞ হও তখন তুমি স্বয়ংক্রিয়ভাবে তোমার কম্পন বাড়িয়ে দাও। ওই জিনিসগুলোর জন্য দিন সকাল রাত তোমার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকো। এটি তোমার কম্পনের ধনাত্মক দিক নির্দেশনা। ছেলেটি এই কথাটি সাবধানে শুনল এবং বেশ আকর্ষণীয় মনে করল। তারপর সে জিজ্ঞেস করল, সে আর কি করতে পারে? লোকটি বলল, ভিজুয়ালাইজেশনও একটি শক্তিশালী হাতিয়ার। কারণ তুমি ইতিমধ্যে জানো, কিন্তু এখন তুমি ভিজুয়ালাইজেশনের সময়ে তোমার আবেগগুলোকেও বিবেচনা করো। যখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে তখন মনোযোগ দাও। যদি তুমি কিছু অর্জনের কল্পনা করো তাহলে এই বিষয়টি নিয়ে ভাবো, তোমার কেমন লাগছে সেদিকে মনোযোগ দাও। যদি তুমি উত্তেজনা ও আনন্দ অনুভব করো তাহলে তুমি সঠিক পথেই এগোচ্ছ ছেলে। সে মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু আমি যদি সবসময় ইতিবাচক চিন্তা করতে না পারি? লোকটি হেসে বলল, ঠিক তাই, এটা স্বাভাবিক। তুমি সবসময় ইতিবাচক থাকতে পারবেন না। আর যখনই তুমি নেতিবাচক ফিল করবে, কেন আসছে সেটা বোঝো এবং তারপর ধীরে ধীরে তোমার আবেগ পরিবর্তন করার চেষ্টা করো। গভীর ধ্যান এতে সাহায্য করবে। শ্বাস এবং সচেতন কৌশলের মাধ্যমে তুমি তোমার মন এবং আবেগ নিয়ন্ত্রণ করতে শিখবে। ছেলেটি ধীরে ধীরে এইসব কথা বলল। সে বুঝতে শুরু করল যে হয়তো এটাই সেই হারিয়ে যাওয়ার টুকরো ছিল যা সে খুঁজছিল। লোকটিকে সে শেষ প্রশ্নটি করল, আকর্ষণের সূত্র কি আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে? লোকটি হেসে হ্যাঁ বলল, অবশ্যই, কিন্তু তোমার চিন্তাভাবনা, আবেগ এবং কর্মকাণ্ড সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তুমি বিশ্বাস করো এবং সঠিক কাজ করো। যদি তুমি তা করো তাহলে মহাবিশ্ব তোমাকে যা চাইবে তাই দেবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বিশ্বাস রাখা। এই প্রক্রিয়ার উপর তোমার বিশ্বাস থাকতে হবে। ছেলেটি লোকটিকে ধন্যবাদ জানালো এবং লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। এই কথাটি তাকে এক নতুন স্পষ্টতা এবং দিক নির্দেশনা দিল। এখন সে জানল যে তার চিন্তাভাবনা এবং আবেগ তার জীবনের দিক নির্ধারণ করে। পরবর্তী কয়েক দিনের জন্য তাকে শুধু তার কম্পন ঠিক করতে হবে। ছেলেটি কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড অনুশীলন করল। তার দৈনন্দিন রুটিনে ভিজুয়ালাইজেশন এবং ধ্যান অন্তর্ভুক্ত করল। সে তার আবেগকে তার রুটিনে অন্তর্ভুক্ত করল, মনোযোগ দিতে শুরু করল এবং যখনই সে নেতিবাচক আবেগ অনুভব করত সে তা চিনতে পারত এবং ধীরে ধীরে পরিবর্তন করত। এখন সে তার জীবনে নতুন কিছু করার চেষ্টা করছে। নিয়ন্ত্রণ এবং ইতিবাচকতার অনুভূতি ফিরে এসেছিল। তবে যাত্রা এখনও শেষ হয়নি। আকর্ষণের সূত্র বোঝা তাকে এক নতুন দিকে নিয়ে গেল, কিন্তু তার জীবনে আরও কিছু ঘটনা ঘটেছিল যা সে ভবিষ্যতে বুঝতে চেয়েছিল। সে আরও জানতে চেয়েছিল এবং লাইব্রেরিতে গিয়েছিল। লোকটি তাকে আরও গোপন তথ্যের সাথে পরিচয় করিয়ে দিল। কয়েক সপ্তাহ কেটে গেল। বন্ধুরা আকর্ষণের সূত্র সম্পর্কে শিখে এবং তার জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন সে দেখতে শুরু করেছিল, কিন্তু তবুও মাঝে মাঝে সে তার চিন্তাভাবনায় নেতিবাচকতা অনুভব করত। আকর্ষণের বিষয়টি কী ছিল তা সে বুঝতে পারছিল না। কেন তাকে বারবার এটা অনুশীলন করতে হবে? নেতিবাচক চিন্তা আসত এবং একদিন সে আবার সেই জায়গায় চলে গেল। সে সেই লোকটির সাথে দেখা করতে লাইব্রেরিতে গিয়েছিল যা তার চিন্তাভাবনা পরিবর্তন করতে শুরু করেছিল। ছেলেটি গিয়ে লোকটির কাছে বসল এবং বিষণ্ণ কণ্ঠে বলল, তুমি আমাকে আইন সম্পর্কে বলেছিলে, আমাকে আকর্ষণ সম্পর্কে শিখিয়েছিলে, এটা অনেক সাহায্য করেছে, কিন্তু আমি এখনও মাঝে মাঝে নেতিবাচক চিন্তায় ডুবে যাই। আমি জানি না কিভাবে এ থেকে বেরিয়ে আসব। লোকটি তার দিকে তাকিয়ে বলল, তুমি একা নও, আমাদের সবারই মাঝে মাঝে নেতিবাচক চিন্তাভাবনা আসে, কিন্তু এর মানে এমন নয় যে তুমি ব্যর্থ। নেতিবাচক বা অতিরিক্ত চিন্তাভাবনাকে স্বীকৃতি দেওয়া এবং কাটিয়ে ওঠার একটি প্রক্রিয়া আছে, এবং আজ আমি তোমাকে এটি সম্পর্কে বলবো। আমি তোমাকে মনোযোগ সহকারে শুনতে শেখাব। সে নিজেকে প্রস্তুত করল, জেনেও যে এবারও সে নতুন কিছু শিখবে। লোকটি বলল, প্রথমে তোমাকে বুঝতে হবে যে প্রতিটি মানুষেরই সীমিত বিশ্বাস বা লিমিটিং বিলিফস থাকে। এগুলো হলো সেই বিশ্বাস যা তোমার জীবনে বাধা সৃষ্টি করে। এই বিশ্বাসগুলি প্রায়ই শৈশবে বা অতীতের অভিজ্ঞতা থেকে আসে। আমরা যারা বেশিরভাগ মানুষ না জেনেও এই বিশ্বাসগুলো লালন করি, আমরা একসাথে থাকি এবং এটি আমাদের সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের উপর নেতিবাচক প্রভাব ফেলে। ছেলেটি একটু বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু আমি কিভাবে জানব এটাই আমার সীমিত বিশ্বাস? লোকটি উত্তর দিল, শনাক্ত করার সর্বোত্তম উপায় হল আত্মপ্রতিফলন এবং আত্মদর্শন। যখনই তুমি নিজেকে কোনো পরিস্থিতিতে আটকে যেতে দেখো, তখন তোমার চিন্তাভাবনা শোনো। তুমি কি ভাবছ সেদিকে মনোযোগ দাও।
তুমি কি নিজেকে বলছো যে আমি এটা করতে পারবো না, নাকি আমি অতটা ভালো নই? এই ছোট বাক্যগুলোই হলো তোমার সীমিত বিশ্বাস। ছেলেটি মাথা নাড়ল। হ্যাঁ, আমি প্রায় নিজের সাথে এভাবে কথা বলি, কিন্তু আমি এই বিশ্বাসগুলো পরিবর্তন করব কিভাবে? লোকটি হেসে বলল, আমি পারব। এই প্রক্রিয়াটিকে কগনিটিভ রিফ্রেমিং বলা হয়। যখনই তোমার ভিতরে নেতিবাচক চিন্তাভাবনা অনুভব করো বা বিশ্বাস সীমিত করো, তাই তাদের চ্যালেঞ্জ করো। উদাহরণস্বরূপ, যদি তোমার মনে আসে যে আমি এই কাজটি করতে পারবো না, তাহলে অবিলম্বে নিজেকে জিজ্ঞাসা করো, তুমি এটা করতে পারো না কেন? তোমার কি এই বিশ্বাসকে সমর্থন করার জন্য শক্ত কোনো প্রমাণ আছে, নাকি এটা কেবল তোমার কল্পনার একটা রূপকথা বা ভুল বোঝাবুঝি? ছেলেটি ভাবনায় পড়ে গেল। সে বুঝতে পারল যে তার নেতিবাচক চিন্তাভাবনা প্রায়ই কোনো বাস্তব ভিত্তি ছাড়াই আসত। সে লোকটিকে বলল, তাহলে আমাকে প্রতিবার আমার নেতিবাচক চিন্তাভাবনাগুলো পরীক্ষা করা উচিত? লোকটি মাথা নাড়ল এবং বলল, অবশ্যই। যখন তুমি নেতিবাচক স্বকথোপকথন চিনতে পারবে, তখন পরবর্তী পদক্ষেপ হল এটিকে নতুন করে ফ্রেম করা। এর মানে হল আপনি তোমার চিন্তাভাবনা এমনভাবে পরিবর্তন করো যা তা আপনার বৃদ্ধিকে সমর্থন করে। যেমন, যদি তুমি মনে করো আমি এই কাজটি করতে পারবো না, তাহলে এটিকে নতুন করে ফ্রেম করে বলো, হয়তো আমি এখন এটা করতে পারবো না, কিন্তু আমি এটা শিখতে পারি। ছেলেটি এই কৌশলটি খুব সহায়ক বলে মনে করল। সে বলল, এটা আমার চিন্তাভাবনা পুনর্বিবেচনার একটা উপায়। লোকটি বলল, তুমি একদম ঠিক বলেছ। তুমি এটাকে তোমার পছন্দের দিকে নিয়ে যেতে পারো, কিন্তু প্রতিবারই প্র্যাকটিসের প্রয়োজন হবে। তুমি নেতিবাচক চিন্তায় আটকে পড়ে আছো, সেগুলো চিহ্নিত করো, চ্যালেঞ্জ করো এবং তারপর এটিকে নতুন করে সাজিয়ে নাও। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। ছেলেটি আবার জিজ্ঞাসা করল, কিন্তু আত্মকথন প্রায়ই ঘটে, মাঝে মাঝে তাকে চিনতে কষ্ট হয়। এর কি কোনো উপায় আছে? তিনি বললেন, এর জন্য তোমাকে মাইন্ডফুলনেস বা সচেতনতার অনুশীলন করতে হবে। সচেতন থাকার মানে হল আপনি চিন্তা ভাবনা এবং আবেগ পর্যবেক্ষণ করবেন, কিন্তু তাদের বিচার করবেন না। যখনই তুমি সচেতন থাকবে, তুমি তাৎক্ষণিকভাবে তোমার নেতিবাচক চিন্তাভাবনা ধরতে পারবে এবং সেগুলো নতুন করে সাজানোর সুযোগ পাবে। বুঝতে পারছি। ছেলেটি মাথা নাড়ল। তুমি কি আগে মাইন্ডফুল থাকার কথা শুনেছ? আমি কখনো এটাকে গুরুত্বের সাথে নিইনি। এখন আমি বুঝতে পারছি এটা কতটা প্রয়োজনীয়। লোকটি জোর দিয়ে বলল, আরও একটি বিষয় আছে যার উপর তোমার মনোযোগ দেওয়া উচিত, তোমার আবেগ। নেতিবাচক চিন্তাভাবনার সাথে প্রায়ই নেতিবাচক আবেগও থাকে, যেমন ভয়, সন্দেহ বা অপরাধবোধ। তোমার চিন্তাভাবনাগুলো নতুন করে সাজিয়ে নিলে তাই তোমার আবেগও ধীরে ধীরে পরিবর্তিত হয়। আর যখন তুমি ইতিবাচক আবেগের মধ্যে বাস করো, যদি এটা অনুভব করো, তাহলে আশাবাদ এবং ইতিবাচকতা এখন আপনা আপনিই বাড়বে। ছেলেটি জিজ্ঞাসা করল, তার মানে হল আমাকে আমার আবেগকেও নিয়ন্ত্রণ করতে হবে? লোকটি বলল, অবশ্যই। তুমি তোমার আবেগ প্রকাশ করতে পারো। যখনই তুমি নেতিবাচক আবেগ অনুভব করো, তখন সেগুলো দমন করার চেষ্টা করো না। এটা মেনে নেওয়ার পরিবর্তে কেন এটা আসছে তা বোঝো এবং তারপর সচেতনভাবে তাদের প্রতিস্থাপন করো। এর জন্য গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করো। ধ্যান এবং জার্নালিংয়ের মতো কৌশল ধীরে ধীরে খুব সাহায্য করতে পারে। ছেলেটি বুঝতে পারল যে এই প্রক্রিয়াটি বেশ গভীর। তারপর সে জিজ্ঞাসা করল, কিন্তু নেতিবাচকতা থেকে কি মানুষকে সম্পূর্ণরূপে মুক্ত করা সম্ভব? হেসে লোকটি বলল, না, আমাদের মানুষের পক্ষে এর থেকে পুরোপুরি মুক্ত হওয়া সম্ভব নয়। মাঝে মাঝে আমাদের মনে নেতিবাচক চিন্তা আসতেই থাকবে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা তখন তাদের সাথে কেমন আচরণ করি। যখন তুমি তোমার নেতিবাচকতার চিহ্নিত করতে পারো এবং তা কাটিয়ে উঠতে পারো, যদি তুমি চ্যালেঞ্জ করার অভ্যেস করো, তুমি এর শক্তি কমাও, এবং যখন নেতিবাচকতার শক্তি কমে যায়, তোমার জীবনে ইতিবাচকতা আসে। ছেলেটি লোকটির কথা মনোযোগ সহকারে শুনল এবং বুঝতে পারল যে নেতিবাচক চিন্তাভাবনা সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয়, তবুও তাকে নিয়ন্ত্রণ এবং নতুন করে ফ্রেম করা তার হাতে ছিল। তাই ছেলেটি অবশেষে জিজ্ঞাসা করল, আমাকে কি করতে হবে? লোকটি শেষবারের মতো হেসে বলল, প্রথমে তোমার সীমিত বিশ্বাসকে প্রতিবার স্বীকৃতি দিতে হবে। যখনই তোমার মনে নেতিবাচক চিন্তা আসে, তোমার আবেগকে চ্যালেঞ্জ করো এবং নতুন করে সাজিয়ে তোলো। মনোযোগ দাও এবং মাইন্ডফুলনেস অনুশীলন করো। একটি প্রক্রিয়া আছে, এবং যখন তুমি এর মধ্য দিয়ে যাবে, অনুশীলনের সাথে সাথে তোমার চিন্তাভাবনা বিকশিত হবে। এটিকে একটি ইতিবাচক এবং ক্ষমতায়নের দিকে নিয়ে যেতে পারবে। ছেলেটি লোকটিকে ধন্যবাদ জানালো এবং লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। এবার নেতিবাচক চিন্তাভাবনার জন্য তার কাছে একটি নতুন হাতিয়ার ছিল, শনাক্ত করা, চ্যালেঞ্জ করা এবং পুনর্গঠন করা। সে সিদ্ধান্ত নিল যে এখন সে শুধু নেতিবাচক চিন্তাভাবনা চিহ্নিত করার চেষ্টা করবেন না, বরং সে এটিকে ইতিবাচক এবং গঠনমূলক করে তুলবেন।
আগামী কয়েকদিনের মধ্যে এটিকে চিন্তায় রূপান্তরিত করার চেষ্টা করবেন। ছেলেটি কয়েকদিন ধরে তার সীমিত বিশ্বাসের বিরুদ্ধে প্রতিরোধ করল, স্বীকৃতি এবং জ্ঞানতত্ত্বের পুনর্গঠন। প্রতিবার যখনই সে কৌশলটি অনুশীলন করত, যদি সে কোনো কিছু সম্পর্কে সন্দেহ বা ভয় অনুভব করত, সে নিজেকে জিজ্ঞাসা করত, এটা কি সত্যি সত্য, নাকি এটা আমার মনের একটা ভুল বোঝাবুঝি। ধীরে ধীরে তার চিন্তাভাবনা বদলে যেতে শুরু করল। নীতিবাচক স্বকথোপকথন ইতিবাচক এবং ক্ষমতায়নকারী চিন্তাভাবনায় পরিণত হল। ছেলেটির জীবনে এটা ছিল আর একটা বড় পরিবর্তন, কিন্তু যাত্রা এখনও বাকি ছিল। কয়েক মাস কেটে গেছে, ছেলেটির জীবনে অনেক পরিবর্তন এসেছিল। সে নেতিবাচক চিন্তাভাবনা শনাক্ত করতে এবং তা কাটিয়ে উঠতে শিখেছে। এখন তার চিন্তাভাবনার পুনর্গঠনের শিল্প সে শিখেছে। এটা বেশ ইতিবাচক হয়ে গেছিল, কিন্তু এখন সে এটা অনুভব করছিল যে তার জীবনে কিছু একটা বাদ পড়েছে। সে প্রায়ই ক্লান্তবোধ করত, তার শক্তি দ্রুত নিঃশেষ হয়ে যেত এবং কখনো কখনো সে ছোটখাটো অসুস্থতায়ও আক্রান্ত হতো। একদিন সে আবার লাইব্রেরিতে গেল, সেই একই মানুষের সাথে দেখা করতে, যিনি পর্যন্ত তার জীবনে এক নতুন দিশা এনে দিয়েছিল। ছেলেটি একটু চিন্তিত হয়ে সরাসরি জিজ্ঞাসা করল, আমি এত পর্যন্ত তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি অনেক উপকৃত হয়েছি, কিন্তু আমার শারীরিক অবস্থা, আমার স্বাস্থ্য ভালো নেই। আমি সহজেই ক্লান্ত হয়ে পড়ি। আর তুমি কি সবসময় উজ্জীবিত বোধ করো না? এরও কি কোনো সমাধান আছে? লোকটি মনোযোগ সহকারে শুনল এবং তারপর শান্তস্বরে বলল, অবশ্যই। এর সমাধান হল আমাদের শারীরিক স্বাস্থ্যের সাথে আমাদের মানসিক স্বাস্থ্যের সরাসরি সম্পর্ক রয়েছে। একে বলা হয় মন শরীরের সংযোগ বা মাইন্ড বডি কানেকশন। আর আজ আমি তোমাকে এই বিষয়ে বলবো। ছেলেটি কৌতূহলী হয়ে উঠল, আমি এটা আগে শুনিনি। লোকটি ব্যাখ্যা করতে শুরু করল, আমাদের মন এবং শরীরের মধ্যে একটি গভীর সংযোগ রয়েছে। তুমি যা ভাবো, তোমার শরীর তাই। এটি আপনার চিন্তাভাবনার প্রতিও সাড়া দেয়। তুমি যদি ইতিবাচক হও, তাহলে তোমার শরীরও ইতিবাচক হবে, ইতিবাচকতার প্রভাব অনুভব করবে। আর যদি আপনি নেতিবাচকভাবে চিন্তা করেন, তাহলে এরও একটি প্রভাব আছে। বৈজ্ঞানিকভাবে এটা আপনার শরীরে ঘটে, এটাও প্রমাণিত হয়েছে। ছেলেটি একটু অবাক হয়ে বলল, তার মানে আমার চিন্তাভাবনাও আমার অসুস্থতার কারণ হতে পারে? লোকটি মাথা নাড়ল, না, সরাসরি নয়, কিন্তু হ্যাঁ, তোমার চিন্তাভাবনা অনেক বড় ব্যাপার। যখন আপনি ক্রমাগত নেতিবাচক থাকেন, তখন যা ঘটে, যদি তুমি চিন্তায় ডুবে থাকো, তোমার শরীর কর্টিসলের মতো স্ট্রেস হরমোন এবং আরও অ্যাড্রিনালিন নিঃসরণ করে। এই হরমোনগুলি স্বল্পমেয়াদী সহায়ক, কিন্তু যদি এটি দীর্ঘ সময় ধরে চলতে থাকে, এটি আপনার শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একইভাবে ইতিবাচক চিন্তাভাবনা স্ট্রেস হরমোন কমায় এবং শরীরকে শিথিল করে। ছেলেটি চিন্তায় পড়ে গেল, তাহলে আমার কাছের অর্থ আমার শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য আমাকে ইতিবাচকভাবে ভাবতে হবে? লোকটি সম্পূর্ণ ইতিবাচক চিন্তাভাবনাকে সমর্থন করল। না, শুধু আপনার মানসিক স্বাস্থ্য নয়, এটি শারীরিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব ফেলে। অনেক গবেষণা এটি প্রমাণ করেছে যে যারা আশাবাদী, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এবং তারা দ্রুত সুস্থ হয়ে ওঠে। তারা কম অসুস্থ হয় এবং তাদের আরোগ্য লাভের সম্ভাবনাও বৃদ্ধি পায়। ছেলেটি জিজ্ঞাসা করল, আমার শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য আমার কি করা উচিত? লোকটি হেসে বলল, প্রথমত, আপনার ইতিবাচক চিন্তাভাবনার অভ্যেস গড়ে তোলা উচিত। এর সাথে আরও গভীরে গিয়ে স্ট্রেস ম্যানেজমেন্ট বা চাপ ব্যবস্থাপনার উপরও কাজ করুন। আমাদের শরীরের সবচেয়ে বড় শত্রু হল স্ট্রেস। যখন আপনি চাপে থাকেন, তখন আপনার শরীর এবং মন দুই দুর্বল হয়ে যায়। ছেলেটি একটু বিভ্রান্ত, কিন্তু চাপের মুখে একজন মানুষকে কিভাবে পরিচালনা করবে তা জানতে চাইল। লোকটি বলল, মানসিক চাপ নিয়ন্ত্রণের অনেক উপায় আছে। প্রথমে তুমি তোমার চাপের কারণগুলো চিহ্নিত করো। তোমাকে যে জিনিসগুলো মানসিক চাপ দেয়, সেই পরিস্থিতিগুলিকে চিহ্নিত করুন। গভীর শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের উপায় খুঁজুন এবং তাৎক্ষণিক চাপ কমাতে ধ্যান করুন। যখন আপনি চাপে থাকেন, তখন মোকাবিলা করার সেরা উপায় হল মাত্র কয়েক মিনিটের জন্য আপনার শ্বাসের উপর মনোযোগ দিন এবং ধীরে ধীরে গভীর শ্বাস নেন। একটু নিঃশ্বাস নিন, এতে আপনার স্নায়ুতন্ত্র শান্ত হবে আর স্ট্রেস হরমোনের মাত্রা কমে যাবে। ছেলেটি ভাবল, তাই সে ধ্যান এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের ওপর মনোযোগ দিবে। লোকটি সম্মতিতে মাথা নাড়ল। নিখুঁত। ধ্যান এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম তোমার মন এবং শরীর দুইকেই শান্ত করে। এছাড়াও কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড আপনার সামগ্রিক সুস্থতার জন্য খুবই ভালো। যখন তুমি কৃতজ্ঞ থাকো, তখন তোমার মনে স্বাভাবিকভাবে ইতিবাচক চিন্তাভাবনা থাকবে
এবং ইতিবাচকতার দিকে একটি পরিবর্তন আসবে। এটা তোমার শরীরের ওপর ডাইরেক্ট প্রভাব ফেলে ছেলে। তারপর লোকটি বলল, দারুণ কাজ, আমি এটা করব। ব্যাখ্যা করল, প্রতিদিন সকাল বা রাতে কয়েক মিনিট সময় ব্যয় করুন সেই বিষয়গুলো নিয়ে ভাবতে যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হন, যেমন ভালো খাবার, বন্ধু বান্ধব, পরিবার বা যাই হোক। তুমি যখন তোমার জীবনে নিয়মিত কৃতজ্ঞতা অনুশীলন করো, তোমার মন স্বাভাবিকভাবেই আশাবাদী মনে হয় এবং এটি আপনার শারীরিক অবস্থার উপর প্রভাব ফেলবে। এই কৌশলটি ছেলেটির স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলবে। সে বুঝতে পারল এবং ভাবল যে এটি তার দৈনন্দিন রুটিনের অংশ করে তোলা উচিত। মানুষ আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দিল। তোমার সুস্থতার জন্য আরও একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হল অপটিমিজম বা আশাবাদ। যখন আপনি ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হন, তখন আপনার শরীর সেই সর্বোচ্চ ফিলিং অনুভব করে, মানসিক চাপ কমায় এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী হয়। গবেষণায় দেখা গেছে যে যারা আশাবাদী তাদের হৃদরোগের স্বাস্থ্য ভালো থাকে এবং তাদের আয়ুষ্কাল উন্নত হয়। তারা কম অসুস্থ হয় এবং তাদের আরোগ্য লাভের সম্ভাবনাও বৃদ্ধি পায়। ছেলেটি মনোযোগ দিয়ে শুনল এবং সে এখন বুঝতে পেরেছে যে তার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য কতটা গভীরভাবে জড়িত। যদি এটা ঘটে থাকে, তাহলে এর অর্থ ছিল যে আমাকে আমার চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে এবং আবেগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হবে, যাতে আমার শারীরিক স্বাস্থ্যের উন্নতি হয়। ছেলেটি হেসে বলল, অবশ্যই। আপনার শারীরিক স্বাস্থ্য একটা বড় অংশে আপনার মানসিক অবস্থার উপর নির্ভর করে। তুমি যদি ইতিবাচক এবং আশাবাদী হও, তাহলে এটা অবশ্যই সম্ভব। যদি তুমি এটা নিয়ে চিন্তা করো, তোমার শরীরও এর সাথে সাথে ইতিবাচকতা অনুভব করবে। ভালো পুষ্টি, নিয়মিত ব্যায়াম এবং সঠিক ঘুম আপনার শারীরিক সুস্থতারও উন্নতিতে অবদান রাখে। কিন্তু যদি আপনার চিন্তাভাবনা নেতিবাচক থাকে, তাহলে এই সবই। ছেলেটি আবার জিজ্ঞাসা করল, তাহলে আমাকে এই সব কিছুর ভারসাম্য বজায় রাখতে হবে? লোকটি মাথা নেড়ে হ্যাঁ বলল। নিখুঁত। মন শরীরের সংযোগ মানে হল তুমি তোমার চিন্তাভাবনা, আবেগ এবং শারীরিক অবস্থা নিয়ন্ত্রণ করো। এই তিনটি যখন সারাবদ্ধ থাকে, তখন দেখবে তোমার জীবনে প্রকৃত ভালো কিছু আসছে। লোকটি শেষ পর্যন্ত বলল, মনে রেখো, ইতিবাচকতা এবং দুর্দান্ত দৃষ্টিভঙ্গি বজায় রাখা শুধু মানসিক স্বাস্থ্যের জন্য নয়, কিন্তু তোমার শরীরের জন্য একটি ঔষধ। যখনই তুমি শারীরিকভাবে দুর্বল বা ক্লান্ত বোধ করো, তখন তোমার ইতিবাচক চিন্তাভাবনার উপর মনোযোগ দাও। ছেলেরাও শারীরিক শক্তি বাড়াতে পারে। ছেলেটি লোকটিকে ধন্যবাদ জানিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। এবার দেখা গেল সে বুঝতে পেরেছে যে তার সমগ্র জীবন তার চিন্তাভাবনা এবং তার শরীরের গভীর সংযোগের উপর ভিত্তি করে তৈরি। সে ডিসিশন নিল যে এখন থেকে সে শুধু তার মানসিক অবস্থার উপর কাজ করবে না, বরং মন, শরীর এবং শারীরিক স্বাস্থ্যের দিকেও মনোযোগ দেবে। সংযোগটা বুঝতে পেরে সে এখন তার জীবনকে পূর্ণভাবে উপভোগ করতে এবং রূপান্তরের জন্য প্রস্তুত ছিল। এই যাত্রার শেষ শিক্ষা ছিল যে আসল অস্তিত্ব এবং সফলতা কেবল নিজেকে উন্নত করার মধ্যেই নিহিত নয়, বরং অন্যদের সাহায্য করার মধ্যেও এবং নিজের জীবনে এই শিক্ষাটিকে সম্পূর্ণ করার মধ্যে। আমি ইতিমধ্যে এটাকে একরকমভাবে গ্রহণ করেছি। তো বন্ধুরা, এটিই ছিল আমাদের আজকের বইয়ের সারাংশ। আপনার কেমন লাগলো কমেন্টে প্লিজ আমাদের জানান এবং আপনার শোনার জন্য ধন্যবাদ।